বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনারা আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে? একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে? প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। শুনেন, আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা তুলি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত, ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে, এবং আপনি যে এটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন, দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে রাজনীতি থেকে। কিন্তু খালেদা জিয়া যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই, তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না না, আমার এই বিশ্বাস না তো। আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায়, এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে এগুলা কথা। না না, আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে? আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন, বা আপনি সেটাকে, আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতেই পারে। আমাদেরকে তো আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, ওনাকে কেয়ারটেকারের আমি প্রধান হিসেবে চাই, এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হব আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব মঞ্জু ভাই। আমি একটু ডাক্তার জাহেদের কাছে আসি। ডাক্তার জাহেদ অনেক কুসকুস করতেছে প্রশ্নটার জন্য। আমি বলতেছি যে আর্মি ক্ষমতা রাইখা দিয়ে ক্ষমতা ছাড়া কেন, কিন্তু অনেকগুলি মন্তব্য, অনেক দর্শক আমাদের সঙ্গে আসেন লাইভে, একটা মন্তব্য না শোনার লোক, শোনানোর লোক মঞ্জু ভাই। আমি কিন্তু ফুয়াদ প্রসঙ্গে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 1 মিনিট বলে নেন, তাহলে আপনি একটু 1 মিনিট বলে নেন, 1 মিনিট বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বিষয়ে মন্তব্যের ব্যাপারে আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনা করেছি। ব্যারিস্টার ফুয়াদকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন, বক্তব্য রাখবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড, দলের যে পলিসি, এটা মেইনটেইন করতে হবে। আমি বলছি আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে, দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন, তখন আপনি একটা ফুটনোট দিবেন, বলবেন যে এটা আমার স্বাধীন মত, এটা আমার স্বাধীন। এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আরো লম্বা কথা বলতে পারতাম, আপনাকে না কেন আমি কথাটা বললাম, উনি কালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া, মানে তারাই অনেক খারাপ। যাই হোক, দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে মঞ্জু ভাই, এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন, সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে, আপনারা 3জনই একই পেজে, 3জনই একই মতাদর্শই, আপনারা 3জনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন। আজকে সময় পাই নাই ভাই, আমি ওই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই, 15 বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই, এটা তো আজকে সময় পাইতেছি না। যাই হোক, আপনার কথা ঠিক, কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা জানি না। ডক্টর জাহেদ, আপনি যদি একটু বলতেন আর্মি কেন, এবং অনেকগুলো ইস্যু জমে গেছে, আমাকে বলতে হবে। আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই।
বিড়ম্বনা। আমি মনে করি মানে সেনাপ্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা ট্রানজিশনে যাবেন। আমি আপনাকে আমার একটা ইন্টারপ্রিটেশন বলি। রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা, সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন, আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি। আমি এই জিনিসটা পিক করেছিলাম। নুরুদ্দিন খান হচ্ছেন সেই সেনাবাহিনী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা অ্যাটলিস্ট করতে পারতেন বা নিতে পারতেন, উনি এটা করেননি, বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময়, কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি ধারণা করি জেনারেল ওয়াকারুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে। সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক। এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার। আচ্ছা, আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন। আমি ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে, আমি দেখে দেখে পড়ছি। তিনি বলছেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা বিরাট, পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই। এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপির প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইড। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে, দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল। সো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে। এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার। একটা কথ্য কথা আছে, মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও। আমরা ওই জায়গায় চলে এসেছি। হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো, কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয়, এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে। কেন আছে আমি আপনাকে একটু যোগ করি। ধরুন বাইরে থেকে, বিএনপির কথা বলছি না, আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে, তার ভাষায়। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার ঘোষণা করেছিলেন 2 দিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন। লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন, তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি
হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনাপ্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে, কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। ডক্টর রহমান, একটা ছোট্ট প্রশ্ন করি। জি জি। বিখ্যাত, বিশ্ববিখ্যাত, বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন, প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটার নাম কি, বা সেনাপ্রধানের ব্যাপার, সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিলেন, প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান, কৃষ্ণ অর্জুন নাগার্জুন, অনেক কিছু আমরা বলতে পারি, তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না, এক চুল তার কোনো কিছু করতে পারলেন না, সেনাপ্রধান এখানে টিকলেন কি করে? তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য? সেনাপ্রধানও কি বিএনপির সাথে, ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন? আপনি বলতেছেন ডিফেক্টো যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার, সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে পাইতেছি? তাকে তো আমার একটা জোক মনে হইতেছে। জোক মনে হইতেছে কেন? সেই করিডোরের জায়গায় একটা ত্রাণের জায়গায় একটা করিডোর, যেটা উনি করতেছেন এইটাই বলতে পারতেছেন না। মানে দেখেন, ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না, আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতা বানো বটে। মানে মানে মঞ্জু ভাইয়ের মতো নিরিবিলি ক্ষমতা, নীরব কবিত্ব তো কবিত্ব না। তো ওইটার ক্ষেত্রে তো আমি নীরব ক্ষমতা দেখতে পাচ্ছি। নীরব ক্ষমতা তো ক্ষমতা না আসলে। না, হ্যাঁ খালেদ ভাই, আমি মনে করি ঘটনা যেটা হয়েছে, ওনারা ফর দ্য টাইম বিং ফেইল করেছেন, এটা তো ফ্যাক্ট। যেমন ধরুন আমি আমাকে এই প্রশ্ন করার চেষ্টা করেছি, আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই। সেটা হচ্ছে এই, আমি যে বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেনাবাহিনী, সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে নেমেছে, এটাও আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না। এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন, সেটা তারা কার্যকর করে দিলেন। টেকনিক্যালি মনে হয় ঠিক আছে, এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি, এই দেখেন তারপর কিন্তু তাদেরকে এটা থেকে সরেই আসতে হলো। তো সরকারের খোয়াব আছে, আমি শব্দটা এটাই বলতে চাই একটু ডেরিভেটরি ঢঙে, কিন্তু খোয়াবটা কিভাবে করা উচিত, কিভাবে করব, তার শক্তি কতটুকু, আমার ধারণা সরকার তার নিজের শক্তির অ্যাসেসমেন্টে ভুল করছে। এজন্যই বলছি আমি ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা, আমার উত্তর হচ্ছে সরি বলবো না। সরি কেন বলবো না জানেন? ইলেকশন ইচ্ছা মতো দেয়া আর একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া, দিস টু থিংস আর নট দ্য সেম। উনি ইলেকশন দিতে বাধ্য হয়েই হয়তো শেষ পর্যন্ত যাবে। আমি বিশেষ করে টোকিওতে তার জাপানে তার বক্তৃতা শোনার পর মনে হয়েছে সেটা আসলে ধন্যবাদ পাওয়ার মতো ব্যাপার হবে না। আমি এটুকু বলে এই অংশে আমি শেষ করছি। গতকাল আমাকে মানবজমিনের মতিউর রহমান চৌধুরী ভাইয়ের প্রোগ্রামে ছিল, জিজ্ঞেস করছেন এসব করে উনি তাহলে কি অর্জন করবেন এত কিছু করে। তো আমার উত্তর ছিল অসম্মান অর্জন করবেন। আমি খুব দিব্য চোখে দেখতে পাচ্ছি উনি অসম্মানের সাথে বিদায় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সময় বলতাম যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে, আর ভুল বোঝানো না, ওনাকে রক্ষা করার জন্য বলতে গিয়ে লজ্জা লাগে। মানে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোর ভাবে সমালোচনা করেছি। যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষ এই টার্মোয়েলের টাইমে ক্ষমতায় থাকা ইটসেলফ ইজ আ প্রবলেম। সো আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ। এন্ড বটম লাইন, যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে, আমাদের সময়টা এত বেশি ক্রুশাল, আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি, আমাদের স্টেটের সিকিউরিটি আর সভারেন্টি এত বেশি অ্যাট স্টেক, কম সংখ্যক সমস্যা থাকলেও আমাদেরকে যথেষ্ট বেশি শোরগোল করা দরকার, তাতে অন্তত ক্ষতি হবে না। আমি একটু প্রশ্নটা করে রাখি, আজকে আমাদের আবির ভাইয়ের একটু আমি অনুরোধ করতেছি যে আমরা একটু এক্সটেন্ড করতে চাই টাইমটা। আমি একটু প্রশ্নটা করে রাখি, যেমন ধরা যাক ডক্টর জাহিদুর রহমান যা বলতেছেন তার সবই হয়তো সত্য হইল, সব সত্য হইলেও বিএনপি যে আন্দোলনটা বা যে চাপটা এখন সৃষ্টি করতে চাচ্ছে, যদি ইলেকশন না দিয়ে তারা পিছলে চলে যেতে চায়, তারা অসম্মানটা অর্জন করে তারা থেকেও যেতে চায়, সেটা করতে পারবে না এমন না। কিন্তু বিএনপি কি মনে করতেছে আসলে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনাটা তাদের তৈরি হয়েছে, অন্য কোনো এলিমেন্ট যদি এখন চলে আসে, বিএনপির পক্ষে আন্দোলন করে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য বিএনপি খুব প্যানিক অ্যাটাক হচ্ছে, খুব বেশি ভয় পাইতেছে এবং যেটাকে বলে হচ্ছে চুনকে না দইকে চুন ভেবে ভুল করতেছে। জায়েদ, আপনার কাছে আমরা আসতেছি, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। তার আগে আমার একটা প্রিয় 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 একটা
প্রিয় একটা আয় হায়, এটা হারায় গেল অনেকগুলি ইয়ার মধ্যে একটা 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 মন্তব্যের উপর একটু আঙ্গুল দিয়ে রাখছিলাম। উনি 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 বলছেন, হাসান মুন্সি বোধহয় ওনার নাম, উনি বলছেন খালেদ মুহিউদ্দিন এনসিপির লোক, এটা আমরা জানি। যাক, এটা অনেকদিন পরে নতুন একটু শুনলাম। বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, এগুলি প্রায় শুনি, এনসিপির লোকটাও শোনা হলো। মঞ্জু ভাই, আপনি বলতেছিলেন, আমরা যে জায়গাটার মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে মঞ্জু ভাই, একটা ব্যাপার তো এইটাতে কোনো সন্দেহ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে নানা ধরনের বাস্তবতাকে সামনে রেখে। অনেকগুলি বিচার ছিল, সংস্কার ছিল, নির্বাচনটাও ছিল। কিন্তু নির্বাচনটার কথা বললে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই যারা এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে চান না, তারা বলেন তারা বাইরে অনেক বড় বড় কাজ ফেলে এসছেন, তাদেরও আরো অনেক কাজ আছে, তারা ঠিকমতো কাজও করতে পারতেছে না অনেকে, কিন্তু তারপরেও তারা এটা থাকতে চান এবং ভাবেন এবং বলেন যে তাইলে কি আমরা বিএনপির